জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। যুদ্ধের ষষ্ঠ দিনে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সিনেট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ হয়ে গেছে। ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছে 53 জন আইন প্রণেতা এবং বিপক্ষে ভোট পড়েছে 47টি। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিস্তৃত হওয়ার পর হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গোষ্ঠীর প্রধান নাইম কাসেম। গেল বুধবার ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরান যুদ্ধজাহাজ ডুবে নিহত হয়েছে অন্তত 87 জন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হিগসেথ জানান, যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডো মাধ্যমে ওই যুদ্ধ জাহাজটি হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হয়। এটিতে 180 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 32 জনকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের মিসাইল হামলায় কুয়েতে বাংলাদেশি এক নাগরিক প্রাণ গেছে। নিহতের নাম জাহিদ হোসেন এবং তিনি চট্টগ্রাম সন্দ্বীপের বাসিন্দা। আরও জানা গেছে, তিনি সন্দ্বীপের রহমতপুর পৌরসভার 9 নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা প্রকাশ কামাল জানান, সকালেও মোবাইল ফোনে ছেলে জাহেদ হোসেনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ছেলের মৃত্যুর সংবাদ পান তিনি। এর আগে ইরানের মিসাইল হামলায় সংযুক্ত আরব আমিরাতে ও বাহরাইনে আরও 2 বাংলাদেশি নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরানের হামলায় এ নিয়ে 3 বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ইরানের দূতাবাস সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাজধানীর গুলশানে অবস্থিত দূতাবাসে কূটনীতিক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। বৃহস্পতিবার সকালে সবার আগে শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। এরপর পর্যায়ক্রমে ব্রুনাই, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, আলজেরিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতরা ও দূতাবাসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাষ্ট্রদূতরা ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং এই দুঃসময়ে ইরানের জনগণের পাশে থাকার বার্তা দেন। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। ইরানের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় দূতাবাস প্রাঙ্গণে ইরানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং আগামীকাল শুক্রবারও একই সময়ে সাধারণ মানুষের জন্য শোক বইয়ে স্বাক্ষর ও শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে বলে দূতাবাস সূত্র জানিয়েছে। ইরান আসলে 16টা দেশের সঙ্গে ইনফ্যাক্ট এখন তারা নিজেদেরকে ডিফেন্ড করছে। আমি বলবো না তারা যুদ্ধ করছে, তারা ডিফেন্ড করছে। এখন ডিফেন্ড করার সময় একটা কারো উপরে যখন আঘাত আসে তখন তাকে নিজেকে ডিফেন্ড করতে হয়। এখন ডিফেন্ড করার সময় যদি অন্য কোনো দেশে যদি ক্যাজুয়ালিটিস হয়, অন্য কোনো দেশে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, সেটার জন্য আসলে ইরানকে দায়ী করা উচিত হবে না। বরঞ্চ ওই দেশগুলার যাদের দেশে ক্ষতি হয়েছে সেই দেশগুলার এখন ওই ইসরায়েলের মতন দেশকে প্রশ্ন করা উচিত। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। এবার মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মেজর অবসরপ্রাপ্ত আব্দুল জলিল। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ডক্টর জহুরুল করিম, চিকিৎসা বিদ্যায় অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ, সাহিত্যে অবদানের জন্য ডক্টর আশরাফ সিদ্দিকী পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। সমাজ সেবায় অবদানের জন্য এই মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চ থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে শবে কদর সহ ঈদ উল ফিতরে টানা 7 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ আসন্ন 12 মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয় বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী আরও জানান, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাবে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর বিষয়ে। জি, 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে এটা চূড়ান্ত হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করব। বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজের দপ্তরে এসে তিনি কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা 25.1 ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়। সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল 9টা 10 মিনিটে প্রধানমন্ত্রীর সচিবালয়ে পৌঁছে দপ্তরে প্রবেশের পরই 50% লাইটের সুইচ বন্ধ করেন এবং এসির বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী পর্যায়ে নামিয়ে আনেন। শুধু নিজের কক্ষেই নয়, মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেও অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার এই উদ্যোগের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির তাপমাত্রা কমানো হয়। এছাড়া সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশের সরকারি অফিস, আদালত, বেসরকারি ভবন, শপিং মল ও বিপণী বিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দিনের সূর্যের আলোর ব্যবহারের পরামর্শও দেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের আশঙ্কায় রাজধানীর বিভিন্ন জ্বালানি তেলের ফিলিং স্টেশনে বেড়েছে ক্রেতার ভিড়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় সীমা নির্ধারণ করা হয়েছে ঢাকার ফিলিং স্টেশনগুলোতে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। কি ধরনের সীমা নির্ধারণ করা হয়েছে, কি বলছেন গ্রাহকরা, বিস্তারিত জানাবেন। মেজি, দেখুন আসলে মধ্যরাতেও কিন্তু আমরা শাহবাগের যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে ভিড় দেখতে পাচ্ছি। ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে যারা বিভিন্ন ব্যবসায়িক কাজে যারা এই যানবাহন ব্যবহার করছে, সবাইকেই কিন্তু দেখছি যে মধ্যরাতে এখন কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং আমরা দেখছি যে সবাই এখানে আছে। আমরা পেট্রোল ফুয়েল পাম্পের যারা মালিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, একই সাথে চালকদের সাথে কথা বলেছি। সবাই বলছে যেহেতু বিশ্বের সমসাময়িক একটা অস্থিরতা বিরাজ করছে, তো সেই জায়গায় শঙ্কার জায়গা থেকেই মূলত তারা এখানে মূলত ফুয়েল নেবার জন্য মধ্যরাতে ভিড় করছেন এবং যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে আজকে দুপুরের পর থেকেই মূলত এই ভিড় দেখা গেছে। আমরা শুধু এই ফুয়েল পাম্প না, এর আগেও অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেখানেও দেখেছি লম্বা ভিড়, অর্থাৎ পাশের যে সড়ক রয়েছে সেই সড়ক অবধি কিন্তু ভিড় এখানে চলছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আসলে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু বলেছেন, আমরা জেনেছি যে আজকে যে স্পষ্টভাবেই বলে দিয়েছেন আসলে সাধ্যমতো সবাই আসলে একটি পরিমিতভাবেই যেন ফুয়েল ব্যবহার করে এবং যারা একটি নির্দিষ্ট স্থানের রয়েছে তারা যেন পারলে যতটুকু সাশ্রয় করা যায়, কারণ যেহেতু একটা অস্থিরতার একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, তো সেই জায়গা থেকে। তবে এখন পর্যন্ত যে ফুয়েলের যে দাম সেটি কিন্তু স্বাভাবিকভাবে আগের মতোই অব্যাহত আছে, সেই বিষয়টি দেখেছি। তবে যারা আসলে এখানে ফুয়েল সংগ্রহ করছে তারা বলছেন যে আসলে শঙ্কার জায়গা থেকেই মূলত তারা এখানে ফুয়েল সংগ্রহ করছেন, যেন পরবর্তীতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, এই বিষয়টি কিন্তু মূলত এখানে নিশ্চিত করা হয়েছে। তবে দুপুরের পর থেকে যে ভিড় হয়ে গেছে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে কেউ যেন আসলে 500 টাকার অনধিক, যারা আসলে 2 চাকার যানবাহন ব্যবহার করেন তারা যেন 500 টাকার অনধিক কোনো বেশি তেল নিতে না পারে, সেই বিষয়টি আসলে নিশ্চিত করবার বিষয়। এবং একই সাথে যারা 4 চাকার যানবাহন ব্যবহার করেন তারা যেন 2000 টাকার বেশি ফুয়েল নিতে না পারেন, সেই বিষয়টিতে আসলে নজরদারি দেখানোর একটি বিষয় আছে। তবে মধ্যরাত অবধি আসলে এখন পর্যন্ত যারা আসলে ব্যবহারকারীরা রয়েছেন, গাড়ির ব্যবহারকারী বা চালক রয়েছেন, তারা কিন্তু এখান থেকে ফুয়েল সংগ্রহ করছেন। অকটেন, ডিজেল থেকে শুরু করে অন্যান্য যে ফুয়েলগুলো রয়েছে সেই ফুয়েলগুলো কিন্তু তারা এখান থেকে সংগ্রহ করছেন। আমরা পেট্রোলের এই তেল বিপণনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে
সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বেশ কিছু বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারাও কিন্তু স্পষ্টভাবেই আসলে জানিয়ে দিয়েছেন যে আসলে যেহেতু একটা সংকটপূর্ণ সময় যাচ্ছে সেই আতঙ্কের জায়গা থেকেই সংগ্রহ করছেন। তবে ক্যাবের যারা রয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা বলেছেন সবাইকে কিছুটা সহনশীল থেকে মূলত এই দুরূহ সময়কে অতিক্রম করবার জন্য। তো এই ছিল মিয়াজি আমার এখান থেকে সর্বশেষ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় ঢাকার ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তারই সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী লগ্ন। এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছেন দেশের একাধিক রাজনৈতিক দল। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়েছে বলে জানায় বিএনপি। আর আসছে সংসদে বিরোধী দলের ভূমিকা সহ বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জামায়াতের সাথে। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন পল কাপুর। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, বিরোধী দলের সংসদে অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে পল কাপুরের সাথে বৈঠকে বসে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে সার্বিক আলোচনা হয়। এছাড়া দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতলিব এসএম সুলেমান। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রণয় ভার্মা ও ভারতের এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অপর সৌজন্য সাক্ষাতে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন জানায় লিবিয়া। এ সময় বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমন অভিযোগ করেন। এ সময় রেজওয়ানা হাসানকে আইনের আওতায় এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানায় দলটি। প্রায় 53টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি। আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি। সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজ সাক্ষী হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে সরকার জুলাই সনদকে অস্বীকার করছে ও এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে জনগণের রায়কে উপেক্ষা করা জাতির জন্য দুর্ভাগ্যজনক। জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন ধূলিসাৎ হলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজ সাক্ষী বলেও অভিহিত করেন গোলাম পরওয়ার। মধ্য দশকে নিজের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, কিভাবে জাতিকে বিস্মিত করে সেই জুলাই সনদকে অস্বীকার করে জুলাই সনদকে এড়িয়ে চলার মতো একটা সর্বনাশা পথে তারা যাত্রা শুরু করেছে। আজীবন ক্ষমতায় থাকার যে দাম্ভিকতা, অহংকার, প্রতিপক্ষের উপরে যে আক্রোশ, রাজনৈতিক ভিন্ন মতের উপরে যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বিপ্লবী ছাত্র জনতা কি করে খান খান করে দেয়, 5ই আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করে।
বাংলাদেশে ব্যাংক, দুদক সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার, যা উদ্বেগজনক। বিদেশি কূটনীতিকদের কাছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে এমন অভিযোগ করেন নাহিদ। জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবিও জানান তিনি। Since forming the new government, there has been worrying politicization of key institutions, including Bangladesh Bank and the Anti-Corruption Commission. Corrupt oligarchs and loan defaulters have been allowed positions of influence. The concentration of power coupled with weak enforcement of accountability risks repeating cycles of mismanagement and exploitation of national resources. এবার টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের ফটক অবরোধ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। সকালে তারা জড়ো হন মতিঝিলের শাপলা চত্বরে। পরে বিক্ষোভে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটক, থমকে যায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম। এ সময় আমানত মুনাফা সহ ফেরতের দাবি জানান বিক্ষোভকারীরা। দিনভর নানা উত্তেজনার পর দুপুর 1:30টার দিকে হুইসেল বাজিয়ে আর জলকামান ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে আন্দোলন যৌক্তিক হলেও উল্লেখ করে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বলেন, সময় হলেই মুনাফা সহ অর্থ ফেরত পাবেন তারা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের পদত্যাগ চায় টিআইবি। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই নিয়োগ বাতিল করতে হবে। এছাড়া কালো টাকা বৈধ করার চর্চা স্থায়ীভাবে বাতিল করার জন্য নির্দিষ্ট আইন প্রণয়নের আহ্বান জানায় টিআইবি। নতুন গভর্নর যিনি নিযুক্ত হয়েছেন তার স্বার্থের দ্বন্দ্বের বিষয়গুলো এবং তার প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্ট প্রশ্নবিদ্ধ, এবং সেই কারণে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা যথাযথ পালন করতে পারবেন না বলে আমরা বিশ্বাস করি, এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা অসম্ভব হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। 24 জুলাই গণ অভ্যুত্থানের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। 2024 সালের 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেয়া সাইদের সেই ভিডিওটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। গত বছর 13 জানুয়ারি 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় আবু সাইদের পরিবার। ঈদ যাত্রা উপলক্ষে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। অবৈধভাবে কেউ চাঁদা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেল মন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ঈদে কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে। পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন। কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি চলছে। তবে ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়তে থাকায় টিকিট বিক্রি বন্ধ রেখেছে বেশ কিছু বাস কাউন্টার।
ফলে টিকিট সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি বাস টার্মিনাল ঘুরে এমন অভিযোগ পাওয়া যায়। কাউন্টার ম্যানেজাররা বলছেন, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ইতোমধ্যে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। ফলে চাহিদা মাফিক তেল মিলছে না। এতে অতিরিক্ত দাম দিয়ে ডিজেল ও পেট্রোল কিনতে হচ্ছে বলে দাবি করেন তারা। এ অবস্থায় আগামী ঈদ যাত্রা স্বস্তির হওয়া নিয়ে অনেকের মাঝে শঙ্কা বিরাজ করছে। তবে টিকিট ও ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অধিকাংশ যাত্রী। এবার বাড়তি শঙ্কা হয়েছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে তেলের সংকট হওয়ার সম্ভাবনা আছে, ইতিমধ্যেই আমরা আশঙ্কা করছি তখন হয়তো টিকিটের দাম আরও বেড়ে যাবে এবং টিকিট পাওয়াও কষ্টকর হয়ে দাঁড়াবে। মানুষ অ্যাডভান্স টিকিট নিতে আসছে, টিকিট তাদেরকে কোনো পরিবহন থেকে সঠিকভাবে দিতে পারছে না। কারণ কি, 2 দিন পরে গাড়ি যে চলবে বাংলাদেশে তার নিশ্চয়তা নাই। এখনো টিকিট বেচেনি, এই সংকটের কারণে এখনো সিদ্ধান্ত আসেনি টিকিট ছাড়বে কি ছাড়বে না। খুলনা ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ না পাওয়ায় সাতক্ষীরায় পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার থেকেই জেলার বেশিরভাগ পাম্পে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ 300 টাকার তেল দেওয়ার কোটা নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা থেকেই শহরসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। সরবরাহ কম থাকায় গ্রাহকদের একেবারে তেলবিহীন ফিরিয়ে না দিয়ে সীমিত আকারে সবার মাঝে তেল বিতরণের লক্ষ্যে এই সাময়িক রেশনিং ব্যবস্থা চালু করেছে পাম্প কর্তৃপক্ষ। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো ঘোষণা না আসায় সাধারণ চালকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জ্বালানি সরবরাহ দ্রুতই স্বাভাবিক করার দাবি ভোক্তাদের। ডিউটির সময়ে কোনো চিকিৎসক বাইরে প্র্যাকটিস করলে লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে শিগগিরই 1 লাখ জনবল নিয়োগ দেওয়া হবে, যার 80% হবেন নারী। সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে পাট পণ্য রপ্তানি বাড়াতে কর ছাড় ও নগদ সহায়তা দিচ্ছে সরকার। এছাড়া পাট আইন সংশোধন, বিশেষ প্রণোদনা, জুট পোর্টাল চালু, টাস্কফোর্স গঠন এবং পাট ভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। জাতীয় পাট দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পাট বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত প্রসেসড ও ফিনিশড পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা প্রদান করা হবে। স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনাতে পাট অধিদপ্তরে 15 প্রকার লাইসেন্স, অনলাইন সেবাদান, পাট আইন সংশোধন, পাট খাতে বিশেষ প্রণোদনা, জুট পোর্টাল তৈরির মতো কার্যক্রম নিয়েছে সরকার। তথ্যই শক্তি এবং এই শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তথ্য ক্যাডারের মূল দায়িত্ব। বৃহস্পতিবার বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়া প্রদানের উপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। যে আমরা তো ইনফরমেশন হাইওয়ের মধ্যে আছি এবং এখানে আমাদেরকে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেক্ষেত্রে আমাদের তো প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তথ্য সেবার একটা প্রতিনিয়ত নিয়মিত এটাকে তার কাছে পৌঁছে দেওয়া। আমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। মন্ত্রণালয়কে কিন্তু সেরকম একটা দক্ষ ডিভাইসে পরিণত হতে হবে যাতে সে ইনফরমেশনের আধুনিক সব ধরনের সফট কন্টেন্ট এবং সফট পাওয়ারকে সে যেন ইনস্টল করতে পারে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় হত্যাকাণ্ড জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এদিকে রুনা হত্যায় প্রধান আসামি অভিযুক্ত ফজলুর রহমান সহ 4 জনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহতের স্বামী। প্রধান অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর। সম্প্রতি আসমা সাদিয়া রুনা বিভাগের চেয়ারম্যান হওয়ার পর কর্মচারী ফজলুরকে বদলি করেন। সে কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকাল 4টার দিকে রুনাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ফজলুর। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিন্ডিকেটের হামলায় 2 সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল 24-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু। জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট এসব দানের সামগ্রী কম দামে কিনে নিচ্ছে, এমন অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে চক্রটির হামলার শিকার হন তারা। এই ঘটনায় জীবন ও মনা নামে 2 জনকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রাজনীতিতে নারীর নেতৃত্ব ও সুরক্ষা নিশ্চিতকরণ শীর্ষক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদ নির্বাচন পরবর্তী এই সময়ে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব এক বিশেষ গুরুত্ব বহন করে। রাজনীতিতে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের অভিজ্ঞতা বিনিময়, জেন্ডার ভিত্তিক সহিংসতার বর্তমান চিত্র বিশ্লেষণ ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতের লক্ষ্যে এই বিশেষ সংলাপের আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ ও দৈনিক প্রথম আলো। এখন আমরা আশা করব নারী সমাজের প্রতিনিধিত্ব হয়ে শুধু নারী না, যারা পুরুষ আছেন তারাও কথা বলবেন, কারণ তারা আমাদের ভোটের মাধ্যমে এসছেন। সেই জায়গায় আমরা উন্নতি দেখব এবং শুধু নারী না, আরও যারা আন্ডার রিপ্রেজেন্টেড কমিউনিটিজ আছেন, যখন লেভেল প্লেইং ফিল্ডটা আমরা এনশিওর করতে পারবো, তখন আমরা এই রিপ্রেজেন্টেশনটা বাড়তে দেখব। যে সেই পিছিয়ে পড়া বাংলাদেশে আমরা আটকে পড়িনি, সামহাও আমরা বেরিয়ে গেছি, এবং আমি এই কৃতিত্বটা আমার 52% নারী ভোটারকে দেব। তারা কিন্তু ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমরা এটি মানতে আর রাজি না। গাজীপুরের পুবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পুবাইল রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুবাইলের সজীব ও সাতানিয়া এলাকার বাপ্পি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে পুবাইল রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 যুবকের মৃত্যু হয়। ঘটনার পরপরই নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সাভারের আশুলিয়ায় 2,000-এর বেশি অধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি। উচ্ছেদ করা হয়েছে 10,000 ফুট অবৈধ গ্যাস লাইন। সকাল থেকে আশুলিয়ার তাজপুর দক্ষিণ পাড়ায় শুরু হয় এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অঞ্চলের ব্যবস্থাপক খাদেম উদ্দিন। সংস্থার প্রকৌশলী KM মনিরুল ইসলাম জানান, অবৈধ গ্যাস সংযোগ গোটা এলাকায় ছড়িয়ে পড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের বিভিন্ন জায়গা খুঁড়ে খুঁড়ে উচ্ছেদ করা হয় 2,000-এর বেশি অবৈধ গ্যাস সংযোগ। অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি। নরসিংদীতে এতিম, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে একদল স্বেচ্ছাসেবী তরুণ। জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই পথচারী, শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন তারা। নরসিংদীর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এই মানবিক কার্যক্রম চলছে রমজান জুড়ে।
বিকেলে শিবপুরের পুটিয়া এলাকায় ইফতার বিতরণের পাশাপাশি একটি অসচ্ছল পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী, এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং কয়েকটি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর ইলাহি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তরুণদের এই উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক ও অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি। আয়োজকরা বলছেন, মানবিক এই কার্যক্রমের মাধ্যমে জেলা জুড়ে সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চান তারা। এটার মধ্যে যে আনন্দ, এটা যারা না করে তারা কিন্তু বুঝতে পারে না। আমার মনে হয় সেই আনন্দটা এই স্বেচ্ছাসেবী ফোরামের নরসিংদী জেলা শাখার সদস্য যারা আছে তারা সবাই এই জিনিসটা বুঝেছে। ঈদকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী পোশাক মেলা। নগরের 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে এই মেলাতে অংশ নিয়েছে শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। সারা দেশ থেকে তরুণ উদ্যোক্তা ও নারীরা প্রদর্শনীতে নিজ নিজ পণ্য নিয়ে হাজির হয়েছেন। পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, 3 পিস, শাড়ি, কসমেটিক্স ও গৃহস্থালী পণ্য। আকর্ষণীয় মূল্য আর বাহারি ডিজাইনের পণ্য কিনতে স্টলগুলোতে ভিড় করছেন শত শত ক্রেতা। আয়োজকরা জানান, বাংলাদেশে পোশাকের বাজারে সবচেয়ে বড় লেনদেন হয় ঈদকে ঘিরে। সেক্ষেত্রে শপিং মলগুলো ব্যবসা করলেও উদ্যোক্তারা পিছিয়ে যায়। সে ঘাটতি পূরণ করতেই এই প্রদর্শনীর আয়োজন। ইরানে চলমান যুদ্ধের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটির নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধজাহাজ চোয়ে হিউন থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে ডেস্ট্রয়ার থেকে সমুদ্র স্থলভাগে আঘাত হানতে সক্ষম এমন ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। কিম জং উন বলেন, এটি উত্তর কোরিয়ার সমুদ্র প্রতিরক্ষার একটি নতুন প্রতীক। এ সময় তিনি একই শ্রেণীর বা এর চেয়েও উন্নত আরও যুদ্ধজাহাজ তৈরির আহ্বান জানান। কিম বলেন, দেশটির নৌবাহিনীতে পারমাণবিক অস্ত্র সংযোজনের কাজও এগিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA জানায়, কিম বলেছেন, তাদের নৌবাহিনীর পানির নিচে এবং উপর থেকে আক্রমণ করার ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। এর ফলে দেশটির সমুদ্র সীমা রক্ষা করার ক্ষমতা পুরোপুরি বদলে যাবে বলে জানান কিম। চোয়ে হিউন উত্তর কোরিয়ায় তৈরি হওয়া 5000 টনের নতুন সিরিজের প্রথম বড় যুদ্ধজাহাজ। যুক্তরাজ্যে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া কিছু পরিবারের জন্য নতুন একটি পাইলট কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশ ছাড়তে রাজি হলে প্রত্যেক ব্যক্তিকে 10,000 পাউন্ড এবং একটি পরিবারকে সর্বোচ্চ 40,000 পাউন্ড পর্যন্ত আর্থিক প্রণোদনা দেওয়া হতে পারে। বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানান যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি বলেন, শুরুতে সীমিত সংখ্যক পরিবারকে নিয়ে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ চালু করা হবে। মন্ত্রী জানান, এই পরিকল্পনা ডেনমার্কে চালু হওয়া অনুরূপ নীতির আদলে তৈরি করা হয়েছে। তার দাবি, সেখানে প্রণোদনা দিয়ে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। ইতালিতে প্রথমবার ঈদের ছুটি পাচ্ছে মুসলিম শিক্ষার্থীরা। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে মুসলিম শিক্ষার্থীদের অনুপস্থিতিতে বৈধ ছুটি হিসেবে গণ্য করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। দেশটির একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি নীতি বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রমজান মাসের শেষের দিকে ঈদ উল ফিতর উদযাপনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর অভিভাবককে ইমেল বা লিখিত আবেদনের মাধ্যমে শ্রেণী শিক্ষক বা ক্লাস কোঅর্ডিনেটরকে বিষয়টি আগেই জানাতে হবে। এই ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটি। নেপালের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় স্থানীয় সময় বিকাল 5টায়। নির্বাচন কমিশনের তথ্য, স্থানীয় সময় বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 18%। এবারের প্রতিনিধি পরিষদের ভোটে লড়ছেন 3,400 প্রার্থী, যাদের মধ্যে অন্তত 1,000 প্রার্থীর বয়স 40 বছরের কম। এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন র্যাপার ও
তরুণ রাজনৈতিক বালেন্দ্র শাহ। ঝাপা 5 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিপক্ষে। শক্ত অবস্থানে আছেন নেপালের কংগ্রেসের প্রার্থী গগন থাপা। এছাড়া মাওবাদী নেতা পুষ্পকম দহল প্রচণ্ড নির্বাচনে বড় প্রভাব রাখছেন। নিবন্ধিত মোট ভোটার 1,90,00,000। প্রথমবারের মতো ভোটার হয়েছেন অন্তত 8 লাখ মানুষ। তাদের ভোটে নির্বাচিত হবেন 275 জন সংসদ সদস্য। গোটা নেপালে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে গেল সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণ হারায় অর্ধশত মানুষ। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 জনের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। ইনজুরির কারণে দলে নেই 2 পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন। এছাড়াও ওয়ানডে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। আগামী 11, 13 ও 15 মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। সবকটি ম্যাচ শুরু হবে দুপুর 2:15। 2026 সালে বাংলাদেশের 9টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ এবার হচ্ছেন বাংলাদেশের প্রতিপক্ষ। নতুন দায়িত্বে শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হচ্ছেন জেমি সিডন্স। অভিজ্ঞ এই কোচ 2 দফায় বাংলাদেশ ক্রিকেটে দায়িত্ব পালন করেছেন। 2007 ওয়ানডে বিশ্বকাপের সময় দায়িত্ব নিয়ে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। পরে 2022 সালে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিয়োগ দেয়। সে সময় বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পাশাপাশি ডেভেলপমেন্ট দলের হয়েও কাজ করেন তিনি। আগামী 16 মার্চ থেকে শ্রীলঙ্কার নারী দলের সাথে ক্যারিয়ারের নতুন মিশন শুরু করবেন জেমি সিডন্স। প্রথম অ্যাসাইনমেন্টে বাংলাদেশের বিপক্ষে এপ্রিল ও মে মাসে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এএফসি এশিয়ান কাপে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। কঠিন প্রতিপক্ষ ছাপিয়ে কোচ বাটলার অবশ্য নিজেদের পারফরমেন্সের উন্নতি নিয়েই ভাবতে চান। আর কোচের পরিকল্পনা মাঠে কার্যকর করতে চান অধিনায়ক আফইদা খন্দকার। বিশ্ব নারী ফুটবল র্যাঙ্কিংয়ের উত্তর কোরিয়া বর্তমানে অবস্থান 9 নম্বরে। আর এশিয়ার মধ্যে উত্তর কোরিয়ার সামনে কেবল জাপান। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাংলাদেশের চেয়ে 103 ধাপ উপরে। শক্তিমত্তা বিবেচনায় অসম লড়াইটা কঠিন হলেও ঋতুপর্ণা, আফিদা, মিলি আক্তারদের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। গ্রুপ পর্বের একটি করে ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের 3 নম্বরে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 49 নম্বরে থাকা উজবেকিস্তানের চেয়ে উত্তর কোরিয়ার সাথে ভালো খেললে সেরা 8-এর লড়াইয়ে এগিয়ে থাকবে আফিদারা। We got a plan which, you know, at the end of the day, it's like that old saying, you know, you can sit back and wait to be picked off, and we're not going to do that. But I want us to be proactive, not reactive. I want us to go out there with a mindset. আমাদের পরবর্তী খেলা নর্থ কোরিয়ার সাথে। নর্থ কোরিয়া অনেক স্ট্রং টিম, ভালো টিম। তো আমরা গত ম্যাচে যে ভুলগুলো করেছি পরবর্তী ম্যাচে যেন আমরা সেই ভুলগুলো না করি। কোচ আমাদেরকে ওভাবেই দেখিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা ভালো খেলব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এশিয়ান কাপের প্রথম ম্যাচে চীন খারাপ খেলেছে, তাই ভালো করেছে বাংলাদেশ। আফিদাদের নিয়ে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্যে বেজায় চটেছেন হেড কোচ পিটার বাটলার। তার এমন মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন এই ব্রিটিশ কোচ। বৃহস্পতিবার সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাটলার। I think it's extremely for a BFF member to actually come out and be critical and be disrespectful towards the Chinese team. I think that was completely wrong. Show some respect not only to our players but and our team. That's a strong team. So I thought that was quite disrespectful and a little bit sort of irresponsible from her perspective. But I expect that. I do expect that. They don't have players playing for Nazrin. You know, they've got players playing for PSG. You know, they don't have players playing for like, you know,
Farangonge. You know, they got players playing, you know, in France and, you know, Chinese Super League. টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও দেশে ফিরতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ দল। প্রায় 4 দিন ধরে ভারতের কলকাতাতেই আটকে আছে ক্যারিবিয়ানরা। অনিশ্চয়তা আর অপেক্ষার এই পরিস্থিতিতে দলের অনুভূতিটা প্রকাশ পেয়েছে উইন্ডিজের প্রধান কোচের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে। এক্সে তিনি লিখেছেন তিনি বাড়ি ফিরতে চান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণেই মূলত এলোমেলো হয়ে গেছে আন্তর্জাতিক বিমান চলাচল। বাতিল হয়েছে অনেক ফ্লাইট আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই অফিসিয়াল এয়ারলাইন্স পার্টনার এমিরেটস হওয়ায় বেশিরভাগ দীর্ঘ দূরত্বের ফ্লাইটই সাধারণত দুবাই হয়ে পরিচালিত হয়। কিন্তু যুদ্ধের কারণে দুবাইয়ের আকাশসীমা বন্ধ থাকায় বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ফলে টুর্নামেন্ট শেষ হলেও এখনও দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছে ক্যারিবিয়ানরা। পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক। তরুণ ক্রিকেটার ইরফান খান নিয়াজের বিপক্ষে বয়স জালিয়াতের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। লাইভ অনুষ্ঠানে আফ্রিদি দাবি করেন ইরফান খান নিয়াজের প্রকৃত বয়স তার সরকারি নথিতে উল্লেখকৃত বয়সের চেয়ে ভিন্ন। তরুণ পর্যায়ে এমন ঘটনা ক্রিকেটে নতুন নয় বলে উল্লেখ করেন তিনি। আফ্রিদির মতে ভবিষ্যতে ক্রিকেটে এই ধরনের বিতর্ক এড়াতে ক্রিকেটারদের বয়স যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সাদামাটা পারফরম্যান্সের সমালোচনায় জর্জরিত পিসিবি। এই পরিস্থিতিতে শহীদ আফ্রিদির এমন মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।